নির্বাচন নয়, করিডোর ও বন্দর ইস্যুতেই ব্যস্ত সরকার। এখনই রোডম্যাপ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, নির্বাচনী রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া, সেটা বাদা সবকিছু করতেছে। তো সবকিছুর দায়িত্ব তাদেরকে কে দিল? আমরা চুপ করে থাকবো না, কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সময়। সুস্পষ্ট টাইমলাইনের অভাবে অস্থির কিছু দল, বলছে জামাত। গণভোটে জুলাই সনদ ও সংবিধান সংস্কারের দাবি। নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী এবং আমি গোলাম রাব্বি। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ। উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্র দলের। যথাযথ ব্যবস্থা না নিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি। নগর ভবনে তালা দিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। কাল ব্লকেট কর্মসূচির ডাক। মেয়রের শপথে কালক্ষেপণের সরকারের ভিন্ন উদ্দেশ্য দেখছেন আইনজীবীরা। এবার শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে দুদক। আয়কর নথিতে তথ্য গোপনের সত্যতা পাওয়ার দাবি চেয়ারম্যানের। বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা ও সচলের উদ্যোগ। টেকনিক বৈঠকে 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন আসছে। বাজেট হবে ছোট, ঘাটতি পূরণের নামে ঋণের বোঝা না বাড়ানোর ঘোষণা পরিকল্পনা উপদেষ্টার। এবং ভারতের পুশিং ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার। সুন্দরবন ঘেঁষা জলসীমায় স্পিড বোটে রাত দিন টহল বিজিবির। জলদস্যু, মাদক ও মানব পাচার ঠেকাতেও তৎপর। সরকার জনগণের মতামত উপেক্ষা করে করিডোর আর বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার নামে দেশে অস্থিরতা বাড়াচ্ছে, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন সব শঙ্কা দূর করতে ডিসেম্বরের আগেই দিতে হবে ভোট। কাউকে সুবিধা দিতে নির্বাচন বিলম্ব করা হচ্ছে, এমন অভিযোগ করে দ্রুত রোডম্যাপ না দিলে আন্দোলনেরও হুঁশিয়ারি নেতাদের। নির্বাচনে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অভিযোগ করেন কারো ইশারায় কোনো একটি গোষ্ঠীর হাতকে শক্তিশালী করতে নির্বাচন বিলম্বিত করছে সরকার। দ্রুত ভোটের তারিখ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি তার। একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, এই দেশে 9 মাস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না এই সরকার। আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই এই সময়ের মধ্যেই আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আমরা চুপ করে থাকবো না, কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সময়। এদিকে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন ছাড়া সবকিছুই করছে। জনগণের মতামত উপেক্ষা করে করিডোর, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার নামে দেশে অস্থিরতা বাড়াচ্ছে। সব শঙ্কা দূর করতে ডিসেম্বরের আগেই ভোট আয়োজনের দাবি তার। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের পুরোটাই তাদের কাজ না, এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট। তাদের যেটা করা দরকার ইমিডিয়েটলি নির্বাচনী রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া, সেটা বাদা সবকিছু করতেছে। তো সবকিছুর দায়িত্ব তাদেরকে কে দিল? সরকার দিন দিন আস্থা হারাচ্ছে উল্লেখ করে আমির খসরু বলেন, এটা দুর্ভাগ্যজনক। অস্থিরতা বাড়তে থাকবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইনের অভাবে অস্থিরতায় ভুগছে বিভিন্ন রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেছেন জামাত নেতারা। জুলাই সনদ ও সংবিধান সংস্কারে গণভোটের দাবি দলটির। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব নির্বাচন আয়োজনের প্রস্তাব জামায়াতের। আর কমিশনের সহ সভাপতি বলেছেন, ঐকমত্য প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে সব দল ও শক্তিকে।
সংস্কার ইস্যুতে ঐকমত্য তৈরির লক্ষ্যে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ নিয়ে রোববার দ্বিতীয় দফায় জামাত ইসলামের সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠকে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। আলোচনা শেষে জামায়াতের নায়েবে আমির বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদ ও সংবিধান সংস্কারের পক্ষে তারা। 166টি প্রস্তাবের মধ্যে 120টির বেশি প্রস্তাবে একমত পোষণ করেছে দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি তাদের। আমরা গণভোট চাই, গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে বাংলাদেশ জামাত ইসলামী গণভোট চায়। কেয়ারটেকার সরকারের অধীনে বোথ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে। এর আগে সকালে জামাতের এই নেতা বলেন, নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইনের অভাবে বিভিন্ন রাজনৈতিক দল অস্থিরতায় ভুগছে। খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ঐকমত্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সব শক্তিকে এগিয়ে আসতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। এটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের বিষয় নয়, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। এর আগে 26 এপ্রিল জামাতের সঙ্গে প্রথম দফায় আলোচনা হয় ঐকমত্য কমিশনের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জুলাই মাসেই তৈরি হবে জুলাই সনদ, এমন লক্ষ্য নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি মাসের শেষ দিকে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন, যেখানে মুখোমুখি অবস্থানে থাকা বিষয়ে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলছেন, সংস্কার নিয়ে মৌলিক কিছু বিষয় ভিন্ন মত থাকায় আলোচনা হচ্ছে দীর্ঘ। হাসান ওয়ালির রিপোর্ট। 24-এর উত্তাল জুলাইয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দাবি ওঠে পুরো রাষ্ট্র কাঠামোই আমূল সংস্কারের। তারই প্রেক্ষিতে সংস্কারের লক্ষ্যে 2 ধাপে 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়ার পর গত 20 মার্চ থেকে এখন পর্যন্ত 30টির বেশি দলের সাথে বসেছেন কমিশনের সদস্যরা। 5 সংস্কার কমিশন নিয়ে আলোচনা চললেও সংবিধান নিয়েই হচ্ছে দীর্ঘ যুক্তিতর্ক। এর মধ্যে সংবিধানের মূলনীতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং মেয়াদ, এক ব্যক্তির একাধিক দায়িত্ব পালন, গণপরিষদ নির্বাচন ও সাংবিধানিক কাউন্সিল গঠনের মতো বিষয়গুলোতে রয়েছে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান। অন্যদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন বৃদ্ধির বিষয়গুলোতে নীতিগতভাবে দলগুলো একমত হলেও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আশা দেখছেন কমিশনের সহসভাপতি। ভিন্ন মতের বিষয় নিয়ে মে মাসের শেষ নাগাদ শুরু হবে দ্বিতীয় দফার আলোচনা। 15 মার্চ আমরা আলোচনাগুলো শুরু করেছি। তার আগে বিভিন্ন দল তাদের বক্তব্য দিয়েছেন সুপারিশগুলোর ব্যাপারে। তো বসার আগে তো মনে হচ্ছিল অনেক বিষয়ে ঐকমত্য নাই, সবাই সব রকম কথা বলে, কোথায় ঐকমত্য দেখেন। এখন তো আমরা দেখছি অনেক বিষয়ে একমত আছে। অনেক দলই যখন টেবিলে আসছেন তখন যে অবস্থায় আছেন সেখান থেকে যাবার সময় কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন ঘটছে। অনেক রাজনৈতিক দল সংস্কার কার্যক্রমের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে আলী রিয়াজ বলছেন, বিচার বিভাগ সহ বেশ কিছু জায়গায় এরই মধ্যে প্রস্তাবনা বাস্তবায়ন শুরু হয়েছে। জুলাই মাসে জুলাই সনদ করার পরিকল্পনা ঐকমত্য কমিশনের। আমরা যদি জুলাই মাসের মধ্যে শেষ করতে পারি এটা, তাহলে একটা জুলাই সনদ তৈরি করা যায়। এসেনশিয়ালি একটা বিচারক নিয়োগের একটা আইনগত পদ্ধতি তৈরি করা, সেটা হয়েছে। তাহলে এটা হয়েছে। আবার যেমন ধরুন কিছু কিছু সিআরপিসিতে কিছু কিছু পরিবর্তন ঘটেছে, সেগুলি অধ্যাদেশ দিয়ে করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, আধিপত্য নষ্ট হয় এমন সংস্কার রাজনৈতিক দলগুলো চায় না। ফলে ঐকমত্য তৈরিতে বেগ পেতে হচ্ছে কমিশনকে। প্রত্যেকের মোটিভেশন হলো দলের স্বার্থ, জাতীয় স্বার্থ। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যে জাতীয় স্বার্থে কোনো রাজনৈতিক দল তার দলের সীমাবদ্ধতার উপরে উঠতে পারছে। এখনও মনে হচ্ছে না যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ওই জায়গাতে যতটুকু সম্মত হয়, কনসেনসাস আসে, ওইটুকু করাই বেটার।
ঐকমত্যের মধ্য দিয়ে হওয়া জুলাই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে সকল রাজনৈতিক দলের, যা বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় আজকে বিক্ষোভ করছে কেন্দ্রীয় ছাত্রদল। 5 আগস্টের পরও নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে অভিযোগ করে সাম্য হত্যার বিচারে অবহেলা করলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সভাপতি। এর আগে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। আর সাম্য হত্যা মামলার তদন্ত ডিবিতে হস্তান্তর করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে স্লোগানে প্রকম্পিত শাহবাগ। রোববার বিকেলে সড়ক অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদল। 5 আগস্টের পরও নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে এমন অভিযোগ করে ছাত্রদল সভাপতি বলেন, সাম্য হত্যায় জড়িত মূল ঘাতকদের বিচারে যথাযথ ব্যবস্থা না নিলে যমুনা ঘেরাও করা হবে। তারা একজন জুলাই যোদ্ধার খুনের বিচারের দাবিতে একটি শব্দ উচ্চারণ করছেন না, আমরা দেখতে পাচ্ছি। ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করে তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবি দেওয়া আদায় করে বাসায় ফিরবো। এর আগে বিচারের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এ সময় ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান তারা। আমাদেরকে যে প্রশাসন একটি নিরাপদ ক্যাম্পাস দিতে পারেনি, সেই প্রশাসনের ভিসি এবং প্রক্টরের পদত্যাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকেন, সেই প্রক্টরকে আমরা শপথে বহাল দেখতে চাই না। রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সহপাঠী ও শিক্ষকরা। আলটিমেটামের 48 ঘন্টা পরও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তারা। ন্যায় বিচারের জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান উপাচার্য। আমার ভাই মারা গেছে, আমরা ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই যে খুনি যাতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় অবহেলনে না হোক, প্রশাসনের টনক নড়ুক, সমস্ত রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন। পরে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আইইআর এর শিক্ষক ও শিক্ষার্থীরা। যেভাবে জাতীয়তাবাদের শক্তিকে এদিকে অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশকে নিরাপদ করতে হবে। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, সাম্য হত্যার যদি প্রকৃত খুনিকে বাইর করা না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। রোববার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও উপাচার্য। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ডিবিতে ডিটেকটিভ ব্রাঞ্চে হচ্ছে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে। এর পাশাপাশি ল মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার ব্যবস্থা করা হবে। সাম্য হত্যায় জড়িতদের বিচার দ্রুত নিশ্চিত না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক, শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন সমর্থকরা। নগর ভবনের গেইটে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা, আর এতে বন্ধ হয়ে যায় সেবা কার্যক্রম। দাবি আদায়ে তাই কাল নগর ভবনের সামনে ব্লকআউট কর্মসূচির ডাক দিয়েছেন ইশরাকের সমর্থকরা। দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঝুলছে তালা, তাতে কি আর প্রয়োজন থেমে থাকে? জন্ম নিবন্ধনের প্রয়োজনীয় কাগজ নিয়ে 2 দিন ধরে ঘুরছেন আদনান মাসুম, তবে ব্যর্থ তার এই প্রচেষ্টা। আজকে শেষ ডেট ছিল, আজকেও বন্ধ, তখন বলতেছে যেদিন খুলবে ওই দিন গিয়া কাগজপত্র দিতে। মাসুমের মতো অনেকেই রোববার এসেছেন নগর ভবনে, কেউ হোল্ডিং ট্যাক্স দিতে, কেউ আবার ইজারার টাকা পরিশোধে। তবে সবার অবস্থা একই। গভর্নমেন্ট যেহেতু এগুলো দেখতেছে, তো অবশ্যই গভর্নমেন্ট তো না দেখে নাই কিছু, আর যেহেতু হাইকোর্ট থেকে একটা রায় হয়ে গেছে, এটা একটা বিহিত করে দেখ, তাহলে তো হয়ে যায়।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার সকাল 9টার পর থেকেই নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ করে দেওয়া হয় মূল সড়কের যান চলাচল, চলে মুহুর্মুহু স্লোগান। কোর্টের থেকে রায় দিচ্ছে, এই কারণে সরকার এটা তালবাহানাই করতেছে। এটা ডেঙ্গু মশা সবকিছু বাড়তেছে, এখন যদি নগর পিতা থাকতো আমরা ওনার কাছে আসতে পারতাম। একই সময়ে নগর ভবনের ভেতরে অবস্থান নেন দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। জানান ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিলে কাজে যোগ দেবেন না তারা। ফ্যাসিবাদ দোসররা যে দানা বাঁধছে, যে শিকড় একদম অনেক দূরে পৌঁছায় গেছে, সেই শিকড় থেকে যদি আপনি উত্তরণ চান তাহলে কিন্তু এই একটা সুন্দর সুযোগ আসছে আদালতের রায়ের মাধ্যমে। জনগণের যে সেবা থেকে বঞ্চিত হচ্ছে তার প্রতি দৃষ্টি রেখে প্রশাসনকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই সমাধান বাস্তবায়ন করার জন্য। এদিকে সোমবার সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ইশরাক সমর্থকরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পাঠ করানো নিয়ে ধোঁয়াশা কাটেনি। এখনও চিঠি চালাচালির মধ্যে রয়েছে স্থানীয় সরকার ও আইন মন্ত্রণালয়। আদালতের রায়, নির্বাচন কমিশনের গেজেটের পরও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ না পড়িয়ে কালক্ষেপণ করাকে দুঃখজনক বলছেন আইনজীবীরা। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে চলতি বছরের 27 মার্চ নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। কারচুপির অভিযোগে বাতিল করা হয় আগের ফলাফল। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আদালতের রায় ও গেজেটের পরও মেয়র হিসেবে ইশরাকের শপথ দিতে বাধা কোথায়? এর নেপথ্যে আইনি জটিলতা দেখছে সরকার। নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শপথ পাঠ করানোর আবেদন জানিয়ে সরকারকে চিঠি দিয়েছেন ইশরাকও। তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে। আইনজীবীদের মতে শপথ পড়াতে বাধা না থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনি পরামর্শ চাওয়ার নেপথ্যে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। কোনো আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তার একমাত্র অপশন থাকে সেই রায়ের বিরুদ্ধে আপনি আপিল করবেন কি করবেন না। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয় না, মূলত বিষয়টি ছিল ইশরাকের সঙ্গে প্রতিপক্ষ মেয়র ঘোষিত ফজলে নূর তাপসের সঙ্গে। তিনি যেহেতু মামলায় আপিল করেন নাই, নির্বাচন কমিশন আপিল করেন নাই, এখন আর স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি, এই কারণে প্রলম্বিত করার কোনো সুযোগ নেই। ন্যায্যতার প্রশ্নে হলেও ইশরাককে শপথ পড়াতে হবে। আদালতের রায় নিয়ে ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করা হচ্ছে বলে মনে করেন আইনজীবীরা। সিমিলার বিষয় নিয়ে, সিমিলার রেমেডি নিয়ে আপনি যদি ডিসিমিলার আচরণ করেন, ডিসিমিলার রেমেডি দেন, এটি তো ভায়োলেশন অফ 27 আর্টিকেলের আমাদের সংবিধানের। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী, যা এখন শুনানির অপেক্ষায়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি মামলার রায়ের স্থগিতাদেশ বহাল থাকায় ক্ষুব্ধ হয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে শুনানি শেষে স্থগিতাদেশ বহাল রাখেন হাইকোর্ট। এর আগে সকাল থেকে মামলার রায় বাতিলের দাবিতে হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সরকারি বেসরকারি পলিটেকনিকের শতাধিক শিক্ষার্থী। তারা জানিয়েছেন ক্রাফট ইনস্ট্রাক্টরদের মূল কাজ ল্যাব পরিচালনায় সহায়তা করা এবং প্র্যাকটিক্যাল ক্লাসের যন্ত্রাংশ সরবরাহ করা। তারা কখনই শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না বলেও দাবি করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদোন্নতির রায় পুরোপুরি বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এই ক্রাফট ইনস্ট্রাক্টররা আমাদের সিস্টেমকে বারবার ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছে। তাদের স্থায়ী কোনো সমস্যা কিংবা সমস্যার সমাধান আমরা এই পর্যন্ত দেখতে পাইনি। তারা এই সেক্টরের শুধুমাত্র একটি পদের জন্য আজকে আমাদের শিক্ষকদের পদের নিয়োগও বন্ধ করে দিয়েছে। পূর্বে যে ফ্যাসিস্ট যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের ইন্ধনে এই সেক্টরকে ধ্বংসের উপায় তারা আবার করছে কিনা এই বিষয়ে সন্দেহ বারবার আমাদের মধ্যে জেগে ওঠে। ডিপ্লোমা সনদকে ডিগ্রি পাস কোর্স সমমান করার দাবিতে আবারও রাজপথে সারা দেশের নার্সিং শিক্ষার্থীরা 6 দফা আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে রাজশাহীতে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে জড়িতদের বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং স্টেশন অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে রংপুর ও আশেপাশে ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।
শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাশের পর 3 বছর মেয়াদী ডিপ্লোমা নার্সিং কোর্স শেষে ইন্টার্নি ও লাইসেন্স পরীক্ষা সহ প্রায় 4 বছর লেগে যায়। এরপর পড়াশোনা শেষ হলে দেওয়া হয় এইচএসসি সমমান সার্টিফিকেট। তাই ডিপ্লোমা নার্সদের ডিগ্রি পাস কোর্স সমমান সার্টিফিকেট দেওয়ার দাবি জানান তারা। 3.5 বছর আমরা পড়াশোনা করার পর সবশেষ আমাদের রেজাল্ট কি, আমরা এইচএসসি সমমান সার্টিফিকেট পাই। রাজশাহী নার্সিং কলেজ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন বিএসসি নার্সিং এর শিক্ষার্থীরা। সম্প্রতি বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়। এই ঘটনায় জড়িতদের চাকরিচ্যুত ও আজীবন নিষিদ্ধ করার দাবি জানান শিক্ষার্থীরা। আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, যারা আমাদের উপর হামলা করছে, তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। আমাদের মারধর করছে, তাদের অতি দ্রুত এখান থেকে অপসারণ করতে হবে। বাইরে যারা ইন্ধন দিয়েছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, এখান থেকে অপসারণ করতে হবে। এছাড়া 6 দফা দাবিতে ময়মনসিংহে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কনকবাজার, সময় সংবাদ। এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। একই সঙ্গে জয়, পুতুল, ববি ও আজমিনার অবৈধ সম্পদেরও খোঁজ করছে ওই সংস্থাটি। দুদক চেয়ারম্যান জানান, আয়কর নথিতে অনেক সম্পদের কথা গোপন করেছেন শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর পর একে একে বের হয়ে আসছে শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে লুটপাট, রূপপুর সহ একাধিক প্রকল্পে দুর্নীতির নাম এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর। এমনকি বিদেশেও অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এবার সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতি করে কি পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন শেখ হাসিনা তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে দুদক। শুধু শেখ হাসিনা নয়, তার সন্তান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধেও অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। মৌলভীবাজারে গণশুনানি শেষে প্রশ্ন জবাবে দুদক চেয়ারম্যান জানান, আয়কর নথিতে অনেক সম্পদের কথা গোপন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে অনুসন্ধান শেষে মামলা করা হতে পারে। প্রধানমন্ত্রীর সম্পদ বিবরণী, ইতিপূর্বে প্রদত্ত সম্পদ বিবরণী, তার যে প্রদত্ত বিবরণী, নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। তো কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক। এ বিষয়ে শুনানির জন্য 15 জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ। দুদকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত 6 সদস্যের বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে 2007 সালের 2 জুলাই তৌফিক ইলাহি চৌধুরী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2008 সালের 3 মার্চ ওই মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মের রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতে মামলার কার্যক্রম স্থগিত করা হয়। চূড়ান্ত শুনানি শেষে 2010 সালের 13 এপ্রিল মামলাটিকেই অবৈধ ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। আর এ রায়ের বিরুদ্ধে 15 বছর পর আপিল করে দুর্নীতি দমন কমিশন। জুলাই হত্যা চেষ্টার মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের পর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানায় হস্তান্তর করে। পুলিশ জানায়, নুসরাতের বিরুদ্ধে ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন তাকে হত্যা চেষ্টা মামলার আসামি করা হয়। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। খোলা থাকা নবসীমা ও কলকাতা বন্দর ব্যবহার ব্যয়বহুল হওয়ায় ক্ষতির শঙ্কায় রফতানিকারকরা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তাদের। এদিকে বিধিনিষেধের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে এখনও বাংলাদেশকে জানায়নি উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।
গেল মাসে ভারতীয় স্থলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য পাঠানোর জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল দেশটি। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, ফল ও জুস, তুলা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং কাঠের আসবাবপত্র। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোনো শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না, এমনকি পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাঙ্গাবান্ধা দিয়েও নয়। তবে ভারতের বৈদেশিক বাণিজ্য দফতর জানিয়েছে এখন থেকে কেবল কলকাতা ও নবসেবা সমুদ্র বন্দর ব্যবহার করেই ভারতীয় ব্যবসায়ীরা এসব পণ্য আমদানি করতে পারবেন। তবে এ পথে রফতানি জটিল ও ব্যয়বহুল উল্লেখ করে ব্যবসায়ীরা জানান আটকে পড়া রফতানি পণ্য নিয়ে বিপাকে পড়েছেন তারা। কলকাতা এবং নবসেবা সমুদ্র বন্দর দিয়ে যে আমাদের রপ্তানি করার সুযোগ দিচ্ছে, এখান থেকে রপ্তানি করা কঠিন এবং ব্যয়বহুল। নিষেধাজ্ঞার পরে প্রায় 100 ট্রাক গার্মেন্টসের পণ্য আটকা পড়ে আছে। নিষেধাজ্ঞা আসার কারণে দুই দেশের ব্যবসায়িক সমস্যার সম্মুখীন সৃষ্টি হচ্ছে। পার্শ্ববর্তী দেশ হয়ে বাংলাদেশ ভারত পণ্য আমদানি রফতানির বেশিরভাগই হয় স্থলপথে। এক্ষেত্রে বিকল্প বাজার ধরার পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণের উপর জোর দেন অর্থনীতিবিদরা। ভারতের সাথে আমাদের বাণিজ্যের যে সম্পর্ক সেটা অটুট থাকলেও আমাদের বিকল্প দরকার, কারণ আমাদের কিন্তু আমাদের যদি আমরা এক্সপোর্ট দেখি তার ডাইভার্সিফিকেশন নাই। 83-84% আমরা একটা পণ্যের উপর ডিপেন্ডেন্ট। এখন আমরা যদি পণ্যের ডাইভার্সিফিকেশন চাই তাহলে এমনিতে আমরা যেখানে রপ্তানি করব সেটারও ডাইভার্সিফিকেশন হবে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা জানান আমদানি রফতানি চলমান রাখতে আলোচনা সহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না। বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারব। নতুন নির্দেশনায় মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথরের গুঁড়া আমদানির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ দেয়নি ভারত। একই সঙ্গে নেপাল বা ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতীয় পণ্য পরিবহনের ওপরও নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে না দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। সকাল থেকে চট্টগ্রামে বন্দর ও কাস্টমসের সামনে চলে এই কর্মসূচি। এ সময় বক্তারা বলেন, দেশের হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর, গুরুত্বপূর্ণ নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের হাতে না দেওয়ার দাবি তুলে ধরেন বক্তারা। বলেন, বন্দরের আধুনিকায়ন সবাই চায়, তবে নিরাপত্তা ঝুঁকি যেন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিদেশিদের হাতে বন্দর দেয়া হলে হুমকির মুখে পড়বে দেশের সার্বভৌমত্ব। অর্থ উপদেষ্টা আলোচনার জন্য বৈঠকে বসার আহ্বান জানালেও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব না পাওয়ায় সোমবারও কলম বিরতির ঘোষণা দিয়েছেন এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর আলাদা করে অধ্যাদেশ জারির প্রতিবাদে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত কর্মসূচি পালন করা হবে। বিকেলে আগারগাঁওয়ের প্রধান কার্যালয় সহ দেশের আঞ্চলিক দফতরগুলোতে একযোগে কলম বিরতি পালন শেষে একথা জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কলম বিরতির আওতামুক্ত থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা, রফতানি কার্যক্রম ও জাতীয় বাজেট প্রণয়ন কর্মসূচি। এনবিআর গত 45 বছর ধরে ফুল টাইম চেয়ারম্যান না থাকায় কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেছেন তারা। নতুন অর্থ বছরে উন্নয়ন কাজে 2,30,000 কোটি টাকা খরচ করবে সরকার। দুপুরে একনেক বৈঠকে 2025-26 অর্থ বছরের এডিপির অনুমোদন দেওয়া হয়েছে। পায়রা বন্দর ও কর্ণফুলী টানেলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে পরিকল্পনা উপদেষ্টা জানান, ঋণ নিয়ে মেগা প্রকল্প করে বাজেটের আকার বাড়ানো হবে না। নতুন অর্থ বছরে বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনার উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী 2রা জুন। তার আগে নতুন বাজেটে উন্নয়ন ব্যয় চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 35,000 কোটি টাকা কমানোর প্রস্তাব করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে নতুন অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার 2,30,000 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে উন্নয়ন প্রকল্প রয়েছে 1100-র বেশি। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান 58% কাজ হওয়া বিআরটি প্রকল্প শেষ করতে আরও 3,000 কোটি টাকা লাগবে। চলমান সব প্রকল্প শেষ করতে নতুন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে না। ছোট ছোট কিছু প্রকল্প আছে, কিন্তু বড় প্রকল্প অনেকগুলো আছে যেগুলোকে আমি গিলতেও পারছি না, ফেলে দিতেও পারছি না। আগামী বাজেটের আকার ছোট হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি ঋণে নির্মিত কর্ণফুলী টানেল কিংবা তারকমানের রিসোর্ট কোনো কাজে আসছে না, তাই ঋণ নিয়ে মেগা প্রকল্প করে বাজেটের আকার বাড়ানো হবে না। ঘাটতি বাজেট দিয়ে যে পরবর্তীতে আবার ঋণ পরিশোধের দায় চাপে সরকারের কষ্ট হলেও জ্বালানির বকেয়াগুলো পরিশোধ করে দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বকেয়া শূন্যের ঘরে নামিয়ে আনতে চায় সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত প্রায় 400 নাগরিককে পুশিন করেছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন কর্মকাণ্ডে নড়ে চড়ে বসেছে বিজিবি। সাতক্ষীরা জেলার সুন্দরবন ঘেঁষা 79 কিলোমিটার জলসীমায় স্পিড বোটে 24 ঘন্টা চলছে টহল কার্যক্রম। পাশাপাশি সতর্ক অবস্থানে 18টি স্থল বিওপিও। শুধু পুশিন নয়, জলদস্যুতা, মাদক কারবার ও মানব পাচার বন্ধেও তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নীলাভূমি, বিশ্ব ঐতিহ্যের ম্যানগ্রোভ বন সুন্দরবন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার একেবারে দক্ষিণে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে রয়েছে সুন্দরবনের দীর্ঘ অংশ। রায়মঙ্গল, মাহমুদা সহ বেশ কয়েকটি বড় নদী ও বয়সিং সহ অসংখ্য দৃষ্টিনন্দন খাল রয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে, যা মুগ্ধতা ছড়ায় প্রতিনিয়তই। সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্যের মাঝে আছে অন্ধকার জগত। জলদস্যুর উৎপাত, মানব পাচার, বন্যপ্রাণী শিকার সহ নানা অপরাধ যেন নিত্যদিনের ঘটনা। এসব অপরাধের কারণে অতিষ্ঠ উপকূলের বাসিন্দারা। ধরে এমন মারপিট শুরু করে দেয়, আমাদের পরিবারে তারা ফোন করায় যে এত লক্ষ টাকা আমাদেরকে না দিলে আমরা মুক্তিপণ তোমাদেরকে ছেড়ে দেবো না। তখন বাধ্য হয়ে আমাদের ভিটা বাড়ি অসহায় সমস্ত সম্পত্তি বিক্রি করে তাদেরকে মুক্তিপণ দিতে হয়। আমার স্কুলে নিয়ে যেয়ে তাই নিয়ে আসতে আমি কার ভরসা দিয়ে আসবো? এই রাস্তার পরে উঠতেছে, চকলেট দিচ্ছে, দিয়ে সেই নিয়ে চলে যাচ্ছে। জিম্মা করি তো মানুষ উঠাইয়ে রেখে দেয়, তার জন্য তো বিজিবি, পুলিশ এরা তো সবসময় কাজ করে। এসব অপরাধের সঙ্গে নতুন করে যোগ হয়েছে সীমান্তে পুশিন। এ পর্যন্ত সুন্দরবনে 78 জন সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 391 জনকে পুশিন করেছে বিএসএফ। এমন কর্মকাণ্ড রোধে সাতক্ষীরা জেলার সুন্দরবন রেঞ্জে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 79 কিলোমিটার জলসীমা নিরাপদ রাখতে নতুন করে চালু হয়েছে বয়সিং ভাসমান বিওপি। এটি সহ 3টি ভাসমান বিওপিতে চলছে নিয়মিত টহল। পুশিন হতে পারে এমন জায়গায় হাই স্পিড বোট দিয়ে চলছে নজরদারি। বেসিক্যালি আমাদের ভিজিলেন্স অনেক বেড়ে গিয়েছে বয়সিংটা দিয়ে। সো যেহেতু ভিজিলেন্স বেড়ে গিয়েছে, অবভিয়াসলি আমাদের ওখানেও পেট্রোল রাখা থাকে, সো আমরা সেটাকে মনিটর করতে পারছি। জলের পাশাপাশি স্থলেও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। পুশিন বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হচ্ছে বিএসএফকে। স্থানীয় জনগণও যদি খেয়াল রাখে তাদের সীমান্তের কাছাকাছি, যে ওইদিকে কারো পুশিন করার জন্য প্রথমে তো তারা এসে ওদিকে একটা জায়গায় রাখে, তারপরে হয়তো পুশিন করায়। সেটা যদি স্থানীয় জনগণ খেয়াল করে, তা আমাদের পেট্রোলকে খবর দিলে ওইদিকে কুইকলি যেতে পারে। জল কিংবা স্থল কোনো সীমান্ত দিয়ে যাতে পুশিন না হয়, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। বাংলাদেশ ও ভারতের মধ্যে 79 কিলোমিটারের জলসীমান্তে মাদক পাচার, নারী পাচার, শিশু পাচার, বনদস্যু, জলদস্যু সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে বয়সিং ভাসমান বিওপি সহ 3টি বিওপি স্থাপন করেছে বিজিবি। আরও 20 কিলোমিটার বিপজ্জনক সীমান্তে আরও 2টি বিওপি স্থাপনের মাধ্যমে অপরাধ শূন্যের কোঠায় আনতে চায় এই বাহিনীটি। মাসুদুর রহমান, সময় সংবাদ, সুন্দরবন। সীমান্তে চোরাচালানের পাশাপাশি এখন নতুন আতঙ্ক পুশিন। প্রতিদিনই ভারত থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশিনের ঘটনা ঘটছে। অনুপ্রবেশ বন্ধে সীমান্তে বিজিবি ও পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে। সতর্ক করা হয়েছে এলাকাবাসীকেও। প্রায় প্রতিদিনই ভারত থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশিনের ঘটনা বেড়েছে। সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে কুড়িগ্রাম, ঝিনাইদহ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে বেশি পুশিনের ঘটনা ঘটছে। ভারতীয় নাগরিক ছাড়াও এই তালিকায় আছে রোহিঙ্গা ও জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্ডধারী নিবন্ধিতরাও, যাদের আটক করছে বিজেপি। রোহিঙ্গা বা ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে বিএসএফরা ঢোকায় দেয়। আসলে আমরা এলাকাবাসী অনেক সতর্ক আছি। চতুর্দিকে বর্ডার হওয়ার কারণে ইন্ডিয়া
বিভিন্নভাবে রোহিঙ্গা এবং ইন্ডিয়ান কার্ডধারী লোকদেরকে এখানে পুশিং করাচ্ছে। বিজেপি পক্ষ থেকে আমাদের সীমান্তবাসীদেরকে সতর্ক করা হয়েছে যাতে ইন্ডিয়ার কোনো মানুষ বাংলাদেশে পুশব্যাক না করতে পারে। পুশিং ঠেকাতে বিভিন্ন সীমান্ত পথে বিজিবির পক্ষ থেকে কড়া নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে টহল, সঙ্গে সতর্ক করা হয়েছে এলাকাবাসীকেও। গ্রামবাসী সবাই বিজিবির সাথে নিয়ে আমরা সতর্ক আছি, ভারত থেকে যদি কোনো লোক বাংলাদেশে না নামতে পারে। বিজিবি আমাদেরকে সতর্ক করছে যে ইন্ডিয়া থেকে যদি কোনো লোক না আসে, আর আমরা আমাদের নিচ থেকে সতর্ক আছি। বিজিবি জানায় কোনো অবৈধ বাংলাদেশি থাকলে আনুষ্ঠানিক প্রক্রিয়া মেনে তাদের ফেরত পাঠানোর কথা জানানো হয়েছে ভারতকে। সীমান্ত অনেক বিস্তৃত হওয়ায় পুশিং ঠেকাতে সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছে বিজিবি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয় হাওড়পাড়ের জেলা সুনামগঞ্জে। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি শিকার শ্রমজীবী মানুষ। জেলা প্রশাসন বলছে হাওড় অঞ্চলে লাইটনিং অ্যারেস্টার স্থাপনের চিন্তা রয়েছে, তবে তা ব্যয়বহুল। হিমাদ্রি শেখর ভদ্র পাঠান তথ্য ছবি নিয়ে দেখব বিস্তারিত। দেশে প্রতি বছরই বজ্রপাতে বেঘরে প্রাণ হারাচ্ছে বহু মানুষ। তাই তো আকাশে মেঘ দেখলেই ভয় পান হাওড়পাড়ের জেলা সুনামগঞ্জের মানুষ। বৃষ্টি শুরু হলে অনেকেই আশ্রয় নেন গাছ ও ছাউনির নিচে। এরপরও প্রাণহানি কমছে না। গত 10 বছরে এই জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 387 জন মানুষ। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি শিকার শ্রমজীবী মানুষ। ও তো টাটা বাড়ির সময় তো এখানে কোনো বাড়ি ঘর নাই, কিন্তু আমরা আর মানে আল্লাহ ভরসা কইরা মানে ও মানে বই থাকি। এটা নাগা উড়ায় বাতাসে, এটা নাগা উড়ায় বাতাসে জায়গাতে বই থাকে। দানের মায়া যাইতেন ব্যবস্থা নাই, আমরা তেরবাল থাকে না, এগুলাতে কিছু মানে জান রক্ষা করে। ঠাডা মেঘ দিলে তো আমরা ওইখানে বই থাকি, মদান গন নাই, বাড়ি নাই, গন নাই। জেলা প্রশাসন বলছে বিশাল হাওড় অঞ্চলে অনেক লাইটনিং অ্যারেস্টার স্থাপন করা প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। একটা হাওড়ের মোটামুটি আয়তন, গড় আয়তন আমার বিশ্বাস যে 20 থেকে 25 বর্গ কিলোমিটার। তাই এর মধ্যে অনেক এই ধরনের বজ্র নিরোধক দণ্ড লাগবে, যেটা মানে এফোর্ড করা সরকারের পক্ষে হয়তো সময়সাধ্য ব্যাপার। বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, সুনামগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। নির্বাচন নয়, করিডোর ও বন্দর ইস্যুতে ব্যস্ত সরকার। এখনই রোডম্যাপ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। গণভোটে জুলাই সনদ ও সংবিধান সংস্কার চায় জামাত। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ। উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্র দলের। যথাযথ ব্যবস্থা না নিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি। নগর ভবনে তালা দিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। কাল ব্লকেট কর্মসূচির ডাক। মেয়রের শপথে কালক্ষেপণে সরকারের ভিন্ন উদ্দেশ্য দেখছেন আইনজীবীরা। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।